কিন্তু J1 স্টিল আছে। এই অবস্থায় J1 এর উপরে কি বলগুলো আসতেছে। তো গতদিন আমি ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে এই জিনিসগুলো তোমাদের বলছিলাম কিভাবে একটাকে স্টপ রেখে একটাকে করতে হয়। আবার শেষে বলছিলাম যে কিভাবে শর্টকাট ওয়েতে অর্থাৎ ইন্সপেকশনের সাহায্যে করা যায়। আমি এবার শুরুতেই শর্টকাট ওয়েতে যাব। আমি প্রথম ইকুয়েশনটা লিখবো, আমি ফার্স্ট ইকুয়েশনটা লিখবো। ফার্স্ট ইকুয়েশনে লিখবো, ফার্স্টে দেখবো যে আমি ইকুয়েশনের ডান পাশে লিখবো, বা আমি যদি বাম পাশে লিখি তাহলে মাইনাস দিতে হবে। আর বাকিগুলা কি কি আছে? এক হচ্ছে J1 অর্থাৎ J1 s স্কয়ার থিটা 1s, এটা হবে প্রথম। কেন s স্কয়ার থিটা 1s? কারণ ম্যাস অফ ইনার্শিয়ার ফলে যে টর্কটা হয় সেটা এই ইকুয়েশন দিয়ে আসে। আর এই ইকুয়েশনকে যখন আমি ল্যাপ্লাস করব তখন s স্কয়ার থিটা 1s হবে। বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমি লিখবো থিটা 1s এর সাথে যেই যেই টার্মগুলো থাকবে সেগুলোকে একসাথে লিখি, ব্র্যাকেটের মধ্যে দাও। মানে ব্র্যাকেটের বাইরে থাকবে থিটা 1s, তো ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? J1s স্কয়ার। এরপর কি আছে? এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে D1 অর্থাৎ D1s, J1s স্কয়ার যোগ D1s। আর কি অ্যাসোসিয়েটেড আছে বলো, এটা কি? স্প্রিং কে। কে। তার মানে J1s স্কয়ার প্লাস D1s প্লাস কে। এখানে আর এস নাই কারণ কে এর সাথে কোনো ডেরিভেটিভ ছিল না। এই যে দেখো, কে এর সাথে কোনো ডেরিভেটিভ ছিল না, তাই এটাকে ল্যাপ্লাসে নিলে কোনো এস আসবে না। তাহলে J1s স্কয়ার প্লাস D1s প্লাস কে ব্র্যাকেট ক্লোজ, পুরাটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে থিটা 1s। তো এখনো আমি থিটা 2s এর কিছু লিখি নাই, এবং থিটা 2s এরটা মাইনাস যাবে। থিটা 1 আর থিটা এবং মানে মাইনাস দিবা, এবার থিটা 2s এরটা লিখের সময় মাইনাস দিবা। এখন বলো যে যখন এইটা J2 টা রোটেট করতেছে কিন্তু J1 টা স্টিল আছে, তখন J1 এর উপর কোন বলটা আসতেছে? অবশ্যই এদের মধ্যে যেটা কমন সেটার বলটা আসতেছে, তার মানে কে। তার মানে একটাই আছে এবং আর অন্য কোনো কিছু নাই, সেটা হচ্ছে কে। তার মানে হবে মাইনাস কে থিটা 2s, মাইনাস কে থিটা 2s। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে? জি জি বলেন। জি, আমি ওই এরিয়াতে আর থাকি না, বাসা ছেড়ে দিয়েছি তো ওই জন্য। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে প্রথম যেটা আমি বললাম যে দেখো J1s স্কয়ার প্লাস D1s প্লাস কে ইন্টু থিটা 1s বিয়োগ কে থিটা 2s ইকুয়াল টু টিএস। এখন এই ফার্স্ট ইকুয়েশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ফার্স্ট ইকুয়েশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। হ্যাঁ, কি ব্যাপার, কোনো কথা নাই কেন? না স্যার, কোশ্চেন নেই। বাকিরা? হিমেল আচার্য, বুঝতেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে আবার পারতেছি। তাহলে বলতে হবে জি স্যার বলেন, কারণ তোমরা যদি কোনো রেসপন্ড না করো তাহলে কিন্তু সমস্যা। অবশ্যই রেসপন্ড করতে হবে। আচ্ছা, 2 নম্বর ইকুয়েশন। এখন আমি লিখবো থিটা 2s এর সাপেক্ষে, অর্থাৎ থিটা 2 এর সাথে অ্যাসোসিয়েটেড গুলো প্লাস হবে,
থিটা 1 এর সাথে অ্যাসোসিয়েটেড গুলা মাইনাস হবে। কিন্তু কার সাপেক্ষে লিখবো যে J2 কোন কোন টর্ক গুলা ফিল করতেছে। তাহলে আগে থিটা 1 এর সাথে লিখে ফেলি। তো থিটা 1 এর সাথে গুলা আগে হবে মাইনাস, আমি বলে দিলাম তো আগে শুরুতে। তো এখানে থিটা 2 এর সাপেক্ষে লিখবো, কিন্তু থিটা 1 এর জন্য যেই বলগুলো এখানে ফিল করবে, তার মানে কি এই দুইটার মধ্যে যেটা কমন আছে সেটা নিতে হবে। তার মানে এই দুইটার মধ্যে একটা জিনিসই কমন আছে, সেটা হচ্ছে কে। তার মানে আগে লিখতে হবে মাইনাস কে থিটা 1s। এরপর যাবে হচ্ছে থিটা 2 এর নিজস্ব গুলা। এরপর তাহলে দিব হচ্ছে, এরপর দিব প্লাস। প্লাস দেওয়ার পর থিটা 2 এর সাথে কি কি লাগানো আছে বলো। এখানে থিটা 2 এর সাথে কি কি আছে বলো আমাকে, কেউ একজন বলো। কে আছে, J2 আছে, D2 আছে। গুড, কে আছে, J2 আছে, D2 আছে। তার মানে প্লাস ব্র্যাকেট শুরু J2s স্কয়ার প্লাস D2s প্লাস কে ব্র্যাকেট ক্লোজ থিটা 2s ইকুয়ালস টু কি 0 হবে নাকি ts হবে? ইকুয়ালস টু কি 0 হবে নাকি ts হবে? এটা হ্যাঁ, বলতে পারছি না স্যার। এখানে 0 হবে, কারণ টর্কটা J1 এর উপরে প্রয়োগ হচ্ছিল, J2 এর উপরে টর্ক প্রয়োগ হয় নাই। সেকেন্ড ইকুয়েশনে কোনো টর্ক আসবে না। কি বোঝা যাচ্ছে? এক্সটার্নাল কোনো টর্ক আসবে না। জি স্যার। বোঝা যাচ্ছে? তার মানে এই যে দেখো, মাইনাস কে থিটা 1s প্লাস J2 D2 কে থিটা 2s ইকুয়ালস টু 0। এখন আমরা এইভাবে সাজায় লিখবো যে থিটা 1 এর সহগটা ফার্স্টে লিখবো, এরপর থিটা 2 এর সহগ লিখবো দুইটা ইকুয়েশনে, এবং কনস্ট্যান্ট টার্মগুলো ডান পাশে রাখবো। যখন আমরা এইভাবে সাজায় লিখবো, তখন আমরা বের করতে পারি যে হোয়াট ইজ মাই থিটা 2s। থিটা 2s হবে হচ্ছে, থিটা 2s হবে হচ্ছে নিচে থাকবে কি নির্ণায়ক, নিচে হবে ডিটারমিনেন্ট। কিসের ডিটারমিনেন্ট? এই যে বাম পাশের ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট, অর্থাৎ এই যে এটা J1s স্কয়ার প্লাস D1s প্লাস কে মাইনাস কে J1 এখান থেকে আসলো নিচে ডেল্টা। আর থিটা 2s এর আমি বের শুনো, এখানে কিন্তু একবারে লিখে দিছে। আমি আমি যেটা বলতেছি সেটা কি হবে যে আমরা লিখবো থিটা 2s ইকুয়ালস টু উপরে একটা ডিটারমিনেন্ট, নিচে ডিভাইডেড বাই ডেল্টা। তো ডেল্টাটা হচ্ছে এইটা, এখানে বলে দেওয়া আছে। আর উপরের ডিটারমিনেন্টটা এখানে বলে নাই, সেটা আমি বলে দিচ্ছি কিভাবে হবে। খুব সহজ, যেহেতু আমি থিটা 2s বের করব, তার মানে এই ম্যাট্রিক্সটার সেকেন্ড কলামটা চেঞ্জ করে ফেলবো। ফার্স্ট কলাম ঠিক থাকবে, সেকেন্ড কলামটা চেঞ্জ করে ফেলবো। সেকেন্ড কলামে কি আসবে বলো? টিএস এবং কনস্ট্যান্টটা থাকবে, রাইট। উপরে টিএস নিচে 0। তো যদি তাই আসে, তাহলে এটা 0 হয়ে গেল। আর এখানে হবে হচ্ছে প্লাস কে টিএস, অর্থাৎ থিটা 2s ইকুয়ালস টু হবে হচ্ছে কে টিএস ডিভাইডেড বাই ডেল্টা। থিটা 2s ইকুয়ালস টু হবে কে টিএস ডিভাইডেড বাই ডেল্টা। নাও যেহেতু আমার ট্রান্সফার ফাংশন বের করতে বলেছে থিটা 2s ওভার টিএস, তার মানে আমি কে টিএস থেকে টিএস টাকে এই নিচে নিয়ে আসলাম। তাহলে এইটুকুই হবে, এই ডান পাশের এইটুকুই হবে হচ্ছে কি আমার ট্রান্সফার ফাংশন। কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তো দিস ওই ইজ বড় হাতের টিএস টা একটু বললে ভালো হয়, আগে ক্লাস করি না। কোনটা কোনটা? বড় হাতের টিএস টা স্যার। হ্যাঁ, এটা কি? এইটা মানে জিনিসটা কি স্যার এটা? আচ্ছা, গুড। এই কোয়েশ্চেন করতেছো, আমার কোনো সমস্যা নেই। টিএস টা হচ্ছে এই টিটি, তোমার এইখানে একটা টর্ক দেওয়া হচ্ছে, এক্সটার্নাল টর্ক। লাইক এই থেকে যদি আমি এখন একটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে তুলনা করি, এই টিটি হচ্ছে তোমার ভোল্টেজ, ভোল্টেজ সোর্স। এখানে আর কোনো সোর্স নাই, কোনো ভোল্টেজ বা কারেন্ট সোর্স নাই, এখানে শুধু একটা সোর্সই আছে। এই টর্কটা হচ্ছে এক্সটার্নাল টর্ক। মানে ধরো আমি হাত দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে একটা রোটেশনাল মোচড় দিলাম, এইটা হচ্ছে টর্ক। আর আমরা যেহেতু সমস্ত কিছুকে এস ডোমেনে নিয়ে যাচ্ছি, তাই টর্ক টাইম ডোমেনের টর্ক টি কে এস ডোমেনে নিয়ে গেলে টিএস হয়। এবার কি বুঝতে পারছো? ক্লিয়ার। আচ্ছা, তো আমি
আমাদের সময় স্বল্পতা এবং যেহেতু আমরা পিছিয়ে আছি, আমি এই 2.7 পার্টটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিচ্ছি। যদি কোনো কারণে কোনো পরীক্ষায় চলে আসে, আশা করি আসবে না, আমার মনে থাকবে হোপফুলি, তারপর তখন আমি বিকল্প ব্যবস্থা দিয়ে দিব, আশা করি আসবে না, আমার মনে থাকবে। তো 2.7 এ ছিল হচ্ছে ট্রান্সফার ফাংশন ফর সিস্টেম উইথ গিয়ার। তো অলরেডি যেহেতু 2-3টা ট্রান্সফার ফাংশন আমরা বের করা শিখছি, তাই একটা প্রকারভেদ আমি বাদ দিচ্ছি। আচ্ছা, চ্যাপ্টার 2 ইজ ফিনিশড। চ্যাপ্টার 3, এতদিন আসলে চ্যাপ্টার 3 শেষ করে ফেলা উচিত ছিল, তাইলে আমি এগুলো বাদ দিতাম না, কিন্তু তোমরাও ক্লাস করতে চাও না, এইসব করে সমস্যা হয়ে গেছে। চ্যাপ্টার 3, মডেলিং ইন দি টাইম ডোমেইন। আচ্ছা, একটু ভালো মতো শোনো। চ্যাপ্টার 1 এ ছিল হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশন। কন্ট্রোল সিস্টেম কি, কি ধরনের কাজ করে, কি কি জিনিসপত্র আসে, সেখানে আমরা একটু আলোচনা করছিলাম। তো চ্যাপ্টার 1 এ লেখা ছিল যে কন্ট্রোল সিস্টেমের মূল বেসিক জিনিসগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট সিস্টেমের অ্যানালাইসিস, স্টেডি স্টেট এরর বের করা, মানে ট্রানজিয়েন্ট রেসপন্সের অ্যানালাইসিস, স্টেডি স্টেটের এরর বের করা, আর স্টেবিলিটি। এই এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা কন্ট্রোল সিস্টেমের জন্য। তো ওই যে লিফটের এক্সাম্পলটা মনে করো, যে মনে আছে লিফটের রেসপন্সটা এইভাবে করে উঠে এরপর স্টেবল হয়ে গেল একটা জায়গাতে, মনে আছে? জি স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওই লিফটের যেটা স্টেবল হয়ে গেল ওই জায়গাটাকে আমরা বলতেছিলাম স্টেডি স্টেট। তো ইনপুটের সাথে ওই স্টেডি স্টেটের যদি পার্থক্য থাকে তাকে আমরা বলতেছিলাম স্টেডি স্টেট এরর। আর ওই স্টেডি স্টেটে যাওয়ার আগে, শুরু থেকে যাওয়ার আগ পর্যন্ত মাঝখানে যে উঠতেছিল এই জায়গাটাকে আমরা বলতেছিলাম ট্রানজিয়েন্ট রেসপন্স। নাও একটা কন্ট্রোল সিস্টেমের, যে কোনো একটা সিস্টেমকে আমি যদি কন্ট্রোল করতে চাই, আমার ওভারঅল একটা ভিউ থাকতে হবে যে কিভাবে সে মুভ করতেছে, কিভাবে কি করতেছে। তো এইটার জন্য ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যানালাইসিসটা আমরা প্রথমে শিখতেছি। এই স্টেডি স্টেট এররটা বের করাটা আমরা আরো পরে শিখবো, এবং স্টেডি স্টেট এরর বের করার আগে আমরা জানবো হাউ টু ডিটারমাইন স্টেবিলিটি। and stability is, all of these things are very important, but stability kind of more সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি একটা সিস্টেম আনস্টেবল হয় তাহলে সেই সিস্টেমের আর কোনো কিছু অ্যানালাইসিস করার দরকার নেই আসলে। আমার কথা বোঝা যাচ্ছে? মনে করো একটা সিস্টেম আনস্টেবল, তাকে তুমি কন্ট্রোলই করতে পারবে না, তো তার ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করে লাভ কি? আর তুমি কখনো এররও বের করতে পারবে না, কারণ সে স্টেডি স্টেটে যাবেই না। ঠিক আছে? জি স্যার। তো চ্যাপ্টার 2 তে, মানে চ্যাপ্টার 2 তে আমরা যেটা করছি, ট্রানজিয়েন্ট রেসপন্সের জানার জন্য একটা মডেলিং শিখছি। মানে আমরা এখনো মডেলিং করতেছি, ট্রানজিয়েন্ট রেসপন্সটা আসলে এখনো দেখবো না, আমরা এখনো মডেলিং করতেছি। সেই মডেলিংটা চ্যাপ্টার 2 তে করছি ফ্রিকোয়েন্সি ডোমেনে বা ল্যাপ্লাস ডোমেনে। সেটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখেছি, এবং ট্রান্সফার ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যেটা দ্বারা ওই সিস্টেমকে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা দেখো, এই যে যে অঙ্কটা করলাম, আমি আবার বলে দিই, আমাদের প্রতিবার একটা ট্রান্সফার ফাংশন বের করে সেটার ফাইনাল অ্যান্সারটা লিখতে হবে এইভাবে। এই যে দেখো, ফাইনাল অ্যান্সারটা এইভাবে লিখতে হবে যে ইনপুটে টিএস থাকবে, আউটপুটে থিটা 2s থাকবে, আর মাঝখানে ট্রান্সফার ফাংশনে আছে কে বাই ডেল্টা। মানে অ্যাটলিস্ট এরকম একটা ছবি দিয়ে দিবা প্রতিবার ট্রান্সফার ফাংশনের জন্য, তাহলে এটাতে বোঝা যাবে যে মানে তুমি ব্যাপারটা পুরাটা গ্রাস্প করতে পারছো। তো আমরা চ্যাপ্টার 2 তে ট্রান্সফার ফাংশনে শিখলাম ট্রান্সফার ফাংশন মডেল করে, একটা কন্ট্রোল সিস্টেমকে মডেলিং করে ইন ফ্রিকোয়েন্সি ডোমেন। নাও উই উড লাইক টু ডু দ্য সেম থিং ইন টাইম ডোমেন। এখন আর ফ্রিকোয়েন্সি ডোমেনে করবো না, এখন টাইম ডোমেনে করবো। এই যে আমি যে কথাগুলো বলতেছি এখানে, এই কথাগুলো আছে। এই বইটার একটা মজার ব্যাপার হচ্ছে বইটা খুবই সুপাঠ্য, খুব ইজিলি পড়া যায়। একবার পড়া শুরু করলে দেখবা খুব সহজে পড়া যাচ্ছে এবং অনেক কিছু জানতে পারবা। তো টাইম ডোমেনে আমরা যে প্রসেসে এটাকে মডেলিং করি সেটার নাম হচ্ছে স্টেডি স্টেট, সরি স্টেট স্পেস। সেটার নাম হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। তো টাইম ডোমেনে আমরা যে মডেলিংটা করব সেটার নাম হচ্ছে স্টেট
স্পেস রিপ্রেজেন্টেশন। তো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে কিভাবে কি কাজ করা হয়? ফার্স্টে দেখো হোয়াট আর দ্য স্টেপস। স্টেট স্পেসের জন্য আমরা কি কি স্টেপ গুলোতে যাব। প্রথমে আমরা কিছু সিস্টেম ভ্যারিয়েবল ধরে নিব এবং সেই সিস্টেম ভ্যারিয়েবলের নাম দিব স্টেট ভ্যারিয়েবল। আমি যেই প্রসেসটাতে যাচ্ছি এই প্রসেসের নাম হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন। তো স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করার জন্য আমি কি কি স্টেপ অবলম্বন করব? প্রথমে কিছু ভেরিয়েবল ধরবো যেটার নাম দিব স্টেট ভেরিয়েবল। এরপর একটা nth অর্ডার সিস্টেমের জন্য আমরা nটা সাইমultaneous ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখব ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবলস। দেখো যদি আমার সিস্টেমের অর্ডার থাকে 2, তাহলে আমি 2টা সাইমultaneous ইকুয়েশন লিখব এবং সেগুলো যেন অবশ্যই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। Hello, Hello. hello, hello, হ্যালো hello, হ্যালো Hello. hello. যদি এরকম আর হয়, আশা করি হবে না, তাহলে ওই মিনিট 10-এর একটা ব্রেক নিবা, ঠিক আছে? আমার কম্পিউটার রেডি হইতে একটু সময় লাগে, কিন্তু চলে যেও না। মানে আমি যদি ক্লাস শেষ না করি তাহলে চলে যেও না। সপ্তাহে আমরা একটা ক্লাসই করতেছি, তো একটু লম্বা ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে কি বললাম যে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনের জন্য আমাকে প্রথমে স্টেট ভেরিয়েবল ধরে নিতে হবে। এরপর মনে করো আমার স্টেট ভেরিয়েবল, একটা ভেরিয়েবল হচ্ছে বাতেন, আরেকটা ভেরিয়েবল ধরো মোসাদ্দেক সে। তো আমার স্টেট ভেরিয়েবল হচ্ছে 2টা এবং একটা হচ্ছে বাতেন, একটা হচ্ছে মোসাদ্দেক। তখন আমি 2টা সাইমultaneous ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখবো ফার্স্ট অর্ডারের, যে ইকুয়েশন এরকম থাকবে: বাম পাশে লিখবো প্রথমটা হচ্ছে ফার্স্ট ডিরাইভেটিভ অফ বাতেন ইকুয়ালস টু ওয়াট। এই যে ইকুয়ালস টু ওয়াট লিখবো, ডান পাশে আমি রাখবো হচ্ছে স্টেট ভেরিয়েবল এবং ইনপুট, আর অন্য কোনো কিছু রাখবো না। কি বলছি? ডান পাশে রাখবো হচ্ছে স্টেট ভেরিয়েবলদের বিভিন্ন ফর্ম যেভাবে আসে, সাথে ইনপুট থাকলে থাকতে পারে, আর কিছু থাকবে না। আমি আবার বলি, যেহেতু আমার সিস্টেমে 2টা স্টেট ভেরিয়েবল, এক হচ্ছে বাতেন আর মোসাদ্দেক, তো প্রথমটা আমি লিখবো ডিডিটি অফ বাতেন ইকুয়ালস টু সাম পার্ট অফ বাতেন যোগ সাম পার্ট অফ মোসাদ্দেক যোগ সাম পার্ট অফ ইনপুট। বুঝতে পারছো কি বলছি? আর ইকুয়ালের ওই সাইডে ডিফারেনশিয়াল পার্ট থাকবে না। থাকতে পারে, কিন্তু সেকেন্ড ডেরিভেটিভ আর হবে না। মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেন ফার্স্ট ডেরিভেটিভ হয়, এর বেশি যেন না হয়। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সেকেন্ডটাও আমি সেম ভাবে লিখবো। কিভাবে লিখবো?
ডিডিটি অফ মোসাদ্দেক বা ফার্স্ট ডেরিভেটিভ অফ মোসাদ্দেক ইকুয়ালস টু সামথিং অফ বাতেন যোগ সামথিং অফ মোসাদ্দেক যোগ সামথিং অফ ইনপুট যদি থেকে থাকে। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এবং এই যে এই দুইটা ইকুয়েশন লিখলাম, এই দুইটা ইকুয়েশনের নাম হবে সাইমultaneous ইকুয়েশন বা স্টেট ইকুয়েশন। এদের নাম কি হবে? স্টেট ইকুয়েশন। স্টেট ইকুয়েশন। আচ্ছা, এবং ফাইনালি আমাকে লিখতে হবে একটা আউটপুট ইকুয়েশন। সেই আউটপুটটাকে আমার এখন আমাকে আউটপুটটাকে মানে ধরো সিস্টেমের আউটপুট হচ্ছে কোনো একটা পার্টিকুলার সামথিং, একটা ভোল্টেজ মনে করো এই জায়গার রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ আউটপুট। সো VRT ইকুয়ালস টু সাম কম্বিনেশন অফ বাতেন প্লাস সাম কম্বিনেশন অফ মোসাদ্দেক প্লাস সাম কম্বিনেশন অফ ইনপুট যদি থেকে থাকে। বুঝতে পারছো? তার মানে আমাকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করতে হলে এক স্টেট ভেরিয়েবল গুলো অ্যাসাইন করতে হবে, দুই স্টেট ইকুয়েশন গুলো লিখতে হবে। অর্থাৎ স্টেট ইকুয়েশন কি? প্রত্যেকটা স্টেট ভেরিয়েবলে ফার্স্ট ডেরিভেটিভটা লিখতে হবে ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবলস এন্ড অর ইনপুট, এবং ফাইনালি আউটপুট হবে সেই। এখন এত ঝামেলা না করে সরাসরি আমরা ইসে চলে যাই। এখন আসো হচ্ছে, আচ্ছা যে কথাটা বলছিলা ফয়সাল মনে হয় জিজ্ঞাসা করছিলা যে স্যার ডিরাইভেটিভ থাকতে পারবে কিনা ডান পাশে। ডান পাশে আই গেস ডিরাইভেটিভ থাকতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। ডান পাশে ডিরাইভেটিভ থাকতে পারবে না, অর্থাৎ সেগুলোকে লিনিয়ার কম্বিনেশন হইতে হবে, লিনিয়ার কম্বিনেশন। আচ্ছা, এখন লিনিয়ার কম্বিনেশন বলতে কি বুঝে? মনে করো লিনিয়ার কম্বিনেশন, মনে করো যে n সংখ্যক ডিরাইভেটিভ আছে, সরি n সংখ্যক স্টেট ভেরিয়েবল আছে। আমার স্টেট ভেরিয়েবল হচ্ছে x1 x2 x3 ডট 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 xn। তাহলে লিনিয়ার কম্বিনেশন বলতে এটা বোঝায় যে সামথিং কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই ইচ অফ দি এলিমেন্ট এর যোগফল, একটা কম্বিনেশন। এখানে কোনো ডেরিভেটিভ থাকতে পারবে না, তখন এটাকে আমরা বলি লিনিয়ার কম্বিনেশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স। এই যে এই কথাগুলো বলতেছি, এটা শুধু কন্ট্রোল সিস্টেমের জন্য না, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা তোমার এমনিতেও জেনারেল নলেজ হিসেবে ইঞ্জিনিয়ার হিসেবে জানতে হবে। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স হচ্ছে, মনে করো বাতেন আর মোসাদ্দেক যে দুইটা স্টেট ভেরিয়েবল আমরা ধরছি, আমি আসলে নাম দিয়ে ধরি জাস্ট তোমার মানে কোনো রিডিকিউল করার জন্য না, তোমাদেরকে জিনিসগুলো একটু স্ট্রাইক করে যাতে তাড়াতাড়ি বুঝো সেই জন্য করি। এটা অন্য যে কোনো নামও হতে পারে। তো আমরা যেহেতু মোসাদ্দেক আর বাতেন দুইটা নাম ধরছি, মনে করো মোসাদ্দেক আর বাতেন হচ্ছে দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। এর মানে হচ্ছে তোমাদের ক্লাসে এই দুইটা ভেরিয়েবলই আছে যারা একজন আরেকজনের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এটার মানে হচ্ছে দুইটা। এক, বাতেনকে মোসাদ্দেকের কোনো লিনিয়ার রিলেশনশিপে বাতেনের সাথে মোসাদ্দেককে ফালানো যাবে না। যেমন বলা যাবে না বাতেন ইকুয়ালস টু 2 মোসাদ্দেক অথবা 0.5 মোসাদ্দেক। বোঝা যাচ্ছে কি বলছি? অর্থাৎ
বাতেন আর মোসাদ্দেকের মধ্যে কোনো লিনিয়ার রিলেশনশিপ থাকবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। অ্যাট দ্য সেম টাইম তোমাদের ক্লাসের অন্যান্য যেই যারা আছে তাদেরকে আমরা ফেলতে পারবো হচ্ছে বাতেন এবং মোসাদ্দেকের সাম সর্ট অফ লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করতে পারবো। কি বুঝতে পারছো? যেমন আমি বলতে পারবো ইনকেয়াদ ইকুয়ালস টু 0.5 বাতেন যোগ 30% মোসাদ্দেক বা 0.3 মোসাদ্দেক, বা ফয়সাল ইকুয়ালস টু 0.1 বাতেন যোগ 0.2 মোসাদ্দেক। মানে কি, আমি অন্য যত ভেরিয়েবল থাকা সম্ভব তাদেরকে আমি ঠিকই বাতেন এবং মোসাদ্দেকের একটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করতে পারতেছি, কিন্তু বাতেন বা মোসাদ্দেক, বাতেনকে মোসাদ্দেকের কোনো লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে না, ভাইস ভার্সা মোসাদ্দেককেও বাতেনের কোনো লিনিয়ার কম্বিনেশন হিসেবে প্রকাশ করা যাচ্ছে না। দ্যাট মিনস এই পুরা সেট অফ ভেরিয়েবল, তোমাদের ক্লাসে যতগুলো ভেরিয়েবল আছে প্রত্যেককে যদি আমি একটা ভেরিয়েবল ধরি তাহলে বলা যাবে যে বাতেন এবং মোসাদ্দেক দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। গট ইট? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একবার ইসের মধ্যে চলে যাই, অঙ্কে গেলে এত জিনিসগুলা ভেঙে ভেঙে পড়ার থেকে বেটার হবে। ধরো এখানে এই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কটাকে আমার স্টেট স্পেস রিপ্রেজেন্টেশনে প্রকাশ করতে হবে এবং আউটপুট বলে দিয়েছে যে কারেন্ট থ্রু রেজিস্টার। তার মানে এইটা হচ্ছে আউটপুট, এই যে আইআরটি এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, ক্লিয়ার? ইনপুট বলে নাই, তো ইনপুট বলে নাই এই কারেন্ট, এটার জন্য আমি অলরেডি জানি হোয়াট ইজ মাই ইনপুট। ইনপুট কি? বিটি, এক্স্যাক্টলি। তাহলে আমাকে আগে জানতে হবে যে এইটার স্টেট ভেরিয়েবল গুলা কি। ফার্স্টে বের করব স্টেট ভেরিয়েবল গুলা কি, এরপর বের করব স্টেট ইকুয়েশন গুলা কি, এরপর বের করব আউটপুট ইকুয়েশন কি। এই যে স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন বের করলেই ওই দুইটা ইকুয়েশনই আমাকে দিস ইজ দি স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন অফ দি নেটওয়ার্ক, এই দুইটা ইকুয়েশন বের করাটাই হচ্ছে মূল কাজ। তো এই সিস্টেমের জন্য জানতে হবে যে আমার ভেরিয়েবল গুলা কি। তো এই সিস্টেমের অর্ডারটা কেউ বলতে পারবা? কত অর্ডার? এটা আসলে ফার্স্ট অর্ডার না, এটাকে যদি তুমি কোনো কিছু লিখতে চাও এটাকে দেখবা যে এটাতে দুইটা ডিফারেন্সিয়াল লাগতেছে, বিকজ দেয়ার ইজ এল এন্ড সি। এইভাবে না বুঝি, শর্টকাট বুঝি, একটা ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের অর্ডার বুঝবো বা আমার কয়টা স্টেট ভেরিয়েবল লাগবে সেটা বুঝবো কোত্থেকে, সেই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে কয়টা এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে। এনার্জি স্টোরেজ এলিমেন্ট সম্পর্কে তোমাদের জানা থাকার কথা, বলো তো আমাদের এখানে কয়টা এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে? দুইটা স্যার, ইন্ডাক্টর ক্যাপাসিটর। ইন্ডাক্টর ক্যাপাসিটর, ভেরি গুড। তাহলে যদি তাই থাকে তাহলে হোয়াট ইজ লিখে ফেলবো আমি ইন্ডাক্টরের জন্য এবং ক্যাপাসিটরের জন্য। আমরা যে ডিরাইভেটিভ দিয়ে দুইটা জিনিস লিখতে পারি, ভোল্টেজ আর কারেন্টের, সেই দুইটা লিখে ফেলবো। কি বুঝতে পারছো? তাহলে কি লিখলাম, যে ক্যাপাসিটরের জন্য সি ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি লেখা যায়, রাইট? তাহলে আর ইন্ডাক্টরের জন্য লেখা যায় ডেল ডিআইএল বাই ডিটি ইকুয়ালস টু বিএল। এই দুটো ইকুয়েশন থেকে সবসময় মনে করবা, তার মানে আমি ক্যাপাসিটরের জন্য স্টেট ভেরিয়েবল ধরবো ভিসি, আর ইন্ডাক্টরের জন্য স্টেট ভেরিয়েবল ধরবো আইএল। আবার বলি, আমার ইলেকট্রিক্যাল নেটওয়ার্কে
যে কয়টা এনার্জি স্টোরেজ এলিমেন্ট থাকবে সে কয়টা আমাকে ধরে নিতে হবে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল কি হবে? ক্যাপাসিটরের জন্য হবে ভিসি, ইন্ডাক্টরের জন্য হবে আইএল। ঠিক আছে? ডিএল স্যার। আইএল। ও ইন্ডাক্টরের জন্য কারেন্ট, ক্যাপাসিটরের জন্য ভোল্টেজ। কেন? কোয়েশ্চেন করতে পারো কেন। এখন তুমি যদি এখানে আইসি ধরো ইনস্টেড অফ বিসি, তাহলে এইটাকে তুমি ডিরাইভেটিভ করলে কি পাবা? এখানে ডাবল ডিরাইভেটিভ হয়ে যাবে না? জি স্যার। আবার এখানেও তাই। এখানে যদি ভিএল ধরো, এটা ডেরিভেটিভ করলে এখানে ডাবল ডেরিভেটিভ হয়ে যাবে। তো আমরা চাই স্টেট ইকুয়েশন গুলো এমন ভাবে লিখতে যাতে স্টেট ভেরিয়েবলের প্রথম ডেরিভেটিভটা লিখতে পারি। তো অলরেডি এখানে লেখা আছে, দেখো এখানে কি একটা জিনিস লেখা আছে না, ডিভিসি বাই ডিটি। এটা কি ফার্স্ট ডেরিভেটিভ না অফ বিসি? জি স্যার। আচ্ছা, তো এখন এইটাই আমার একটা স্টেট ইকুয়েশন হতে পারে যদি এই আইসিটাকে আমি লিনিয়ার কম্বিনেশন অফ স্টেট ভেরিয়েবলস অ্যান্ড ইনপুট এইভাবে লিখতে পারি। কারণ আমরা বলেছিলাম আমার স্টেট ইকুয়েশন হচ্ছে যেটা স্টেট ভেরিয়েবল ধরবো বিসি, তার ফার্স্ট ডেরিভেটিভ কে রাখবো বাম পাশে, আর ডান পাশে কি রাখবো? লিনিয়ার কম্বিনেশন অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট। তো আমি বুঝে গেলাম যে আমার সিস্টেমের স্টেট ভেরিয়েবল হচ্ছে দুইটা, একটা হচ্ছে বিসি আর আইএল। এবং এই দুইটা ইকুয়েশনে দেখো বিসি কে ডেরিভেটিভ করছি এখানে, আর এখানে আইএল কে ডেরিভেটিভ করছি, তাই না? জি স্যার। তাহলে আমার এই ডান পাশে যা আছে এইটাকে যদি আমি বিভিন্ন কম্বিনেশন অফ বিসি, আইএল এবং ইনপুট বিটি লিখতে পারি, তাহলে আমার স্টেট ইকুয়েশন হয়ে যাবে, তাই তো? জি স্যার। তো আসো আমি ফার্স্ট কি লিখতে পারি। তার মানে আমার আইসি কে প্রকাশ করতে হবে কি দিয়ে? ইন টার্মস অফ বিসি, আইএল, বিসি, আইএল অথবা বিটি, এটা দিয়ে প্রকাশ করতে হবে আইসি কে। আমি আইসি এখান থেকে বের হচ্ছে, তাহলে আমি এখানে একটা কি করতে পারি? কেসিএল করি। কেসিএল করে কি পাই? আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইআর, তাই না? ইয়েস স্যার। আইএল মাইনাস আইআর। আবার আইআর কে কি লিখতে পারি? ভিআর বাই আর। ইয়েস স্যার। আমি আবার বলি, আমি এখানে একটা কেসিএল করতে পারি। কেসিএল করে লিখতে পারি আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইআর। আমি আসলে আইসি কে লিখতে চাই ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট। স্টেট ভেরিয়েবল কি কি পেয়েছি? বিসি এবং আইএল। স্টেট ভেরিয়েবল কি পেয়েছি? বিসি এবং আইএল। আইএল। আমি এখানে কেসিএল লিখতেছি আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস আইআর। তার মানে আইএল চলে আসছে, কিন্তু আইআর কে এখন চেঞ্জ করতে হবে। আর আইআর ইকুয়ালস টু লেখা যেতে পারে কি? বি আর ডিভাইডেড বাই আর। ইয়েস স্যার। বি আর ডিভাইডেড বাই আর। এবং বি আর ই আসলে আমার কি? বিসি। বিসি। তাহলে আমি এখন লিখতে পারি আইসি ইকুয়ালস টু আইএল মাইনাস বিসি ডিভাইডেড বাই আর। ইয়েস স্যার। তাহলে আমার এইটা ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল লেখা হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে আমি যদি স্টেট ইকুয়েশনটা লিখতে চাই, এটা লিখতে পারি না সি ডিবিসি বাই ডিটি ইকুয়ালস টু এটা? এটা লেখা যায় না? ইয়েস স্যার। আচ্ছা, তো
আমি বলছি যে স্টেট ইকুয়েশনে শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভ রাখবো বাম পাশে, তার মানে এই সিটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। এই সিটাকে যদি ডান পাশে নিয়ে যাই এই ইকুয়েশনটা পাওয়া যাবে, রাইট? Yes, sir. So this is my first state equation. এখন সেকেন্ড স্টেট ইকুয়েশন লিখতে হবে। সেকেন্ড স্টেট ইকুয়েশনে কি আছে? LdL by dt equals to VL, অর্থাৎ আমাকে VL কে লিখতে হবে ইন টার্মস অফ কি? ইন টার্মস অফ কি কি? IL and VC. ইন টার্মস অফ IL অথবা ইনপুট, রাইট? তো VL কে যদি আমি লিখতে চাই, হোয়াট ইজ মাই VL? এইটা হচ্ছে VL, এখানে যে ভোল্টেজ সেটা হচ্ছে VL। পাশে একটা KVL করি, কি লিখতে পারি? VL যোগ VR ইকুয়ালস টু VT, VL যোগ VR ইকুয়ালস টু VT। Yes, sir. তাহলে VL ইকুয়ালস টু VT মাইনাস VR, VL ইকুয়ালস টু VT মাইনাস VR, বা VL ইকুয়ালস টু VT মাইনাস VC. VC। তাহলে VL কে আমি এখন লিখলাম ইন টার্মস অফ ইনপুট এবং অন্যান্য স্টেট ভেরিয়েবল। তাহলে এই যে পরবর্তীতে এলটাকে নিচে নিয়ে যাও, মাইনাস বিসি প্লাস বিটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেট ইকুয়েশন। ফার্স্ট স্টেট ইকুয়েশন, সেকেন্ড স্টেট ইকুয়েশন। এরপর ফাইনালি হচ্ছে আউটপুট ইকুয়েশন লিখতে হবে। আউটপুটকেও সেম ভাবে প্রকাশ করতে হবে। বলতে আমার আউটপুট ইকুয়াল হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতরে যেই কারেন্ট যায় আইআরটি। তো এইটাকে আমি যদি লিখতে চাই, আমি এটাকে লিখতে পারি না ভিসি বাই আর? Yes, sir. ব্যাস হয়ে গেল, আউটপুট ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন। এখন আমরা যখন স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন করব তখন এই ইকুয়েশন গুলাকে আমাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে। তো ম্যাট্রিক্স ফর্মে আমি যখন লিখবো, প্রথম ইকুয়েশনটা লিখবো হচ্ছে দুইটা ইকুয়েশন, একটা হবে হচ্ছে স্টেট ইকুয়েশনস, আরেকটা হবে কি আউটপুট ইকুয়েশন। ওকে, Yes, sir. তো দেখো স্টেট ইকুয়েশনের জন্য বাম পাশে আমি লিখতেছি ভিসি ডট, আর নিচে আইএল ডট। ডট দিয়ে কি বোঝাচ্ছে? First order differentiation. ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখানে আমার দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে স্টেট ভিসি আর একটা হচ্ছে আইএল। তাহলে এটাকে জাস্ট সাজায় লেখা, আর কিছুই না। ভিসির সাথে সহগটাকে যাব হচ্ছে এখানে, আইএল এর সাথে যে সহগ সেটা যাবে হচ্ছে এখানে, আবার বিসির সাথে যে সহগ সেটা যাবে হচ্ছে এখানে। আর এখানে আইএল এর সাথে কোনো সহগ আছে? এই জায়গায় কি আইএল এর সাথে কোনো সহগ আছে? না, স্যার। তাহলে এটার জন্য হচ্ছে 0। যখন 0 হয়ে গেল, এরপর দেখো যে আমরা কি বলছিলাম যে এগুলোকে লিখতে হবে লিনিয়ার কম্বিনেশন অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট। তো যোগ দিব, ইনপুটের জন্য যোগ দিব। তো এই দুইটার মধ্যে ইনপুটের কন্ট্রিবিউশন আছে কোনটাতে? প্রথম IL এ। আইএল এ, দ্বিতীয়টাতে। তাহলে প্রথমটার জন্য 0, সেকেন্ডটার জন্য 1/L। ওকে, Yes, sir. এইটা হচ্ছে স্টেট ইকুয়েশন। আর আউটপুট ইকুয়েশন আইআর ইকুয়ালস টু সিমিলারলি এখানে থাকবে স্টেট স্পেস, সরি স্টেট ভেরিয়েবল গুলো। তো এখানে কি ছিল? স্টেট ভেরিয়েবল শুধু বিসির সাথে কানেক্টেড ছিল 1/R দিয়ে। তার মানে এখানে 1/R, আর আইএল এর জন্য এখানে কি আছে? 0. 0। এখানে ইনপুটের কোনো পার্ট আছে? নাই। তার মানে আমি এখানে ইনপুটটা দিচ্ছি না। আর যদি থাকতো তাহলেও আবার আমাকে এরকম কিছু একটা দিয়ে ইনপুটের সাথে দেখা দিতে হতো।
জি স্যার। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। বাকিরা একটু রেসপন্স করো তো, কি বোঝা যাচ্ছে নাকি? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। ইমেলের দেখি দুইটা ইয়া। স্যার দুইবারে অ্যাটেন্ডেন্স নেবে স্যার। আচ্ছা, মোসাদ্দেক তুমি বুঝতেছো? কি? মোসাদ্দেক সে কি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে নাকি কোথাও? ইনকেয়াত বুঝতেছো? জি স্যার, বুঝতেছি স্যার। তাহলে তো রেসপন্ড করতে হবে, খালি একজন রেসপন্ড করলে হবে না। কি ঠিক আছে? জি স্যার। ইমতিয়াজ, দেখছো কথাবার্তা বলে না ছেলেবেলে, জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে গেছে। তোমাদের আসলে সবার ক্যামেরা দিয়ে দেওয়া দরকার, তাহলে আমি বুঝবো যে কে কে বসে আছে সামনে। ক্যামেরা দিয়ে দাও তো দেখি, কার কার ক্যামেরা আছে দিয়ে দাও। কই আর কই? নাজমুস সাকিব, সোহান, ইনকেয়াত কই? মোসাদ্দেক, ফয়সাল দিয়ে দাও। ইনকেয়াতও দিয়ে দাও। মোসাদ্দেক কোথায়? আচ্ছা, এখন মাউসটা নিচে যাও, নিচে নিয়ে গেলে দেখো ই আছে। আচ্ছা, প্রথমে যে এক্সাম্পলটা করলাম এটা বেশ সহজ একটা এক্সাম্পল, সমস্যা নাই। তো এখন আসা একটু কমপ্লিকেটেড একটা এক্সাম্পলে যায়, 3.2। তো 3.2 এটা কমপ্লিকেটেড কারণ এখানে আসলে রেজিস্টরের ভ্যালু, ইন্ডাক্টরের ভ্যালু এগুলো দেওয়া নাই, ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া নাই। তাই যেহেতু দেওয়া নাই আমরা এগুলাকে সি আর এল এইভাবেই লিখতেছি। বাট যখন এগুলো দেওয়া থাকবে তখন জিনিসগুলো আর একটু সহজ হয়ে যাবে, তাই না? আর এর জায়গায় যদি 2 লিখি, সি এর জায়গায় যদি 3 লিখি, তাহলে জিনিসগুলো সহজ হয়ে যাবে না? জি স্যার। তো তোমাদের যখন অঙ্ক দেওয়া থাকবে তখন এইভাবেও থাকতে পারে, অথবা সি এর ভ্যালু, আর এর ভ্যালু, এল এর ভ্যালু দেওয়া থাকবে। সো ইট উইল বি বেটার। আচ্ছা, তো এক্সাম্পল 3.2 তে স্টেট এবং আউটপুট ইকুয়েশন বের করতে বলছে এই ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের জন্য। এখানে আউটপুট ভেক্টর দিয়ে দিছে। আউটপুট ভেক্টর কি কি? VR2 আর IR2, মানে দুইটা আউটপুট। একটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ VR2, এবং এই রেজিস্ট্যান্সের ভিতরে যে কারেন্ট যাচ্ছে সেটা IR2। ইজ ইট ক্লিয়ার? কি বুঝতে পারছো? এটার জন্য আউটপুট হচ্ছে দুইটা, এইটার যে ভোল্টেজ এবং এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে IR2। এই এই টি দিয়ে বোঝাচ্ছে ট্রান্সপোজ, মানে হচ্ছে আসলে ম্যাট্রিক্সটা কলাম ম্যাট্রিক্স, নট আ রো ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এটা একটা কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। ওকে, তো বলো এখানে স্টেট ভেরিয়েবল কয়টা থাকবে এই এই সিস্টেমের জন্য? স্যার দুইটাই স্যার এনার্জি স্টোরেজ ডিভাইস। এনার্জি স্টোরেজ এলিমেন্ট যেহেতু দুইটা আছে তাহলে দুইটা থাকবে। তাহলে এই ক্যাপাসিটরের জন্য থাকবে বিসি, আর এই ইন্ডাক্টরের জন্য থাকবে হচ্ছে আই এল। এল। তাহলে আমি ফার্স্টে লিখে ফেলতে পারি যে আমার এল ডিআইএল বাই ডিটি ইকুয়ালস টু বিএল, এবং সি ডিভিসি বাই ডিটি ইকুয়ালস টু আইসি। তো কি করতে হবে? বিএল আর আইসি কে ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুটের সাপেক্ষে লিখতে হবে। ইনপুটটা কি এখানে? স্যার আইটি। আইটি। তাহলে এই বিএল আর আইসি কে আমার স্টেট ভেরিয়েবল মানে বিসি এবং আইএল এর সাপেক্ষে লিখতে হবে, সাথে থাকতে পারবে হচ্ছে ইনপুট, আর অন্য কোনো কিছু রাখা যাবে না এর মধ্যে। তাহলে বিএল কে যদি তুমি লিখতে চাও ইন টার্মস অফ আইএল এবং বিসি, কি লিখবা তুমি?
ভিএল কে যদি আইএল এবং বিসি, আচ্ছা ঠিক আছে, আসো আমরা এই জায়গাটাতে এই মেশটাতে একটা কেভিএল করি। এই মেশটাতে যদি কেভিএল করি আমরা লিখতে পারি বিএল ইকুয়ালস টু বিসি প্লাস বিআর টু, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তো বিএল ইকুয়ালস টু বিসি প্লাস বিআর টু। বিএল কে কি লেখা যায়? বিএল কে কি লেখা যায় আইএল আর ওয়ান, ইয়েস স্যার। সরি আইআর আর ওয়ান, জি স্যার লেখা যাবে। আর ওয়ান লেখা যায়, তাই না? জি স্যার। হ্যাঁ স্যার। না, আমার আইআর ওয়ান আইআর লিখে তো কোনো লাভ নাই, আসলে লাভ আছে? কারণ আইআর ওয়ান তো আমার ইয়ে না, ইনপুট না ওটা। ইনপুটও না, স্টেট ইকুয়েশনও না। ঠিক আছে, বিএল ইকুয়ালস টু আমি পেয়েছি বিসি যোগ বিআর টু, ফাইন। তো বিসি কে বিসি রাখবো কারণ বিসি হচ্ছে আমার একটা স্টেট ভেরিয়েবল। বিআর টু কে আমি লিখতে পারি আইআর টু ইন্টু আর টু, কি ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। এখন আইআর টু কে কিভাবে লিখা যায়? আইআর টু কে কিভাবে লিখা যায় ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল? আচ্ছা, আমি আইআর টু কে লিখতে পারি হচ্ছে, এখানে যদি একটা কেসিএল করি, আইআর টু ইকুয়ালস টু আইসি যোগ 4 বিএল, তাই না? ইয়েস স্যার। আইআর টু ইকুয়ালস টু আইসি যোগ 4 বিএল। মোসাদ থেকে মাইক্রোফোন কাজ করতেছে না, তা ক্যামেরা দাও। আচ্ছা, আই আইসি প্লাস 4 বিএল, ফাইন করলাম। তাহলে আমি লিখতেছি হচ্ছে বিএল ইকুয়ালস টু বিসি যোগ আইসি প্লাস 4 বিএল আর টু। আবার বলি, দেখো বিএল কে লিখলাম ফার্স্টে বিসি যোগ বিআর টু, বিআর টু কে চেঞ্জ করে দিলাম হচ্ছে আইআর টু আর টু দিয়ে। এরপর বিএল কে মানে আইআর টু আর টুর মধ্যে আইআর টু কে কেসিএল করে লিখা যায় হচ্ছে আইসি যোগ 4 বিএল। আইআর টু কে কেসিএল করে লেখা যায় আইসি যোগ 4 বিএল, সেটা লিখলাম। সেটা লেখার পরে সলিউশন করলাম, বিএল ইকুয়ালস টু এরকম পেলাম বিসি যোগ আইসি আর টু। আচ্ছা, এইটুকু হচ্ছে কনস্ট্যান্ট, বিসি হচ্ছে স্টেট ভেরিয়েবল, কিন্তু আইসি কিন্তু স্টেট ভেরিয়েবল না, তাই না? আইএল স্যার। রাইট, তার মানে আইসি কে এখন স্টেট ভেরিয়েবলে রূপান্তর করতে হবে। ওকে, ইয়েস স্যার। এখন আইসি কে যদি স্টেট ভেরিয়েবলে লিখতে চাও, এই জায়গাটাতে এই নোড এখানে একটা আছে, এই নোডে একটা কেসিএল করো। এই কেসিএল ইকুয়ালস টু কি হবে? আইটি ইকুয়ালস টু আইআর ওয়ান যোগ আইএল যোগ আইসি। তার মানে লেখা যাবে আইসি ইকুয়ালস টু আইটি বিয়োগ আইআর ওয়ান বিয়োগ আইএল। জি স্যার। আইসি ইকুয়ালস টু আইটি বিয়োগ আইআর ওয়ান বিয়োগ আইএল, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এর মধ্যে ইনপুট আছে আইএল, আছে আইএল হচ্ছে আমার একটা স্টেট ভেরিয়েবল। কোনটা স্টেট ভেরিয়েবল না? আইআর। আইআর ওয়ান। তাহলে এইটাকে চেঞ্জ করে ফেলতে হবে, বুঝতেছো? মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আর কোনো কিছু রাখবো না, স্টেট ভেরিয়েবল এবং ইনপুট বাদে আর কোনো কিছু রাখবো না। তাহলে আই ওয়ান কে লেখা যায় বিআর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান। সেটাকে আবার কি লেখা যায়? ভিএল। বিএল। এন্ড বিএল কি আমার স্টেট ভেরিয়েবল না স্যার। না। আইএল। Good. এখন দেখো, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন
বিএল মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুইটা ইকুয়েশন 3.35 আর 3.36, এই ইকুয়েশনে হচ্ছে বিএল এবং আইসি কে আমরা বিসি, সরি এক সেকেন্ড, আমাকে একটু দাও, এক সেকেন্ড দাও। এখানে বলছে এই জায়গাটা যদি আমরা ওই অঙ্কগুলা দিয়ে রিপ্লেস করে দিই তাহলে জিনিসটা সহজ হয়ে যায়। এই জিনিসটা এখানে অনেক একটু মানে বুঝতে সবসময় আমার প্যাচ লাগে। সেটা হচ্ছে তোমার বিএল ইকুয়ালস টু হচ্ছে বিসি যোগ সামথিং ইনটু আইসি, আর এখানে আইসি হচ্ছে আইএল সামথিং অফ বিএল। তার মানে এই ইকুয়েশনে মাথায় রাখো এই ইকুয়েশনটা হচ্ছে আমি চাই হচ্ছে আমার এইগুলোর মধ্যে থাকুক হচ্ছে শুধু কি সেট ভেরিয়েবল আর ইনপুট। সেট ভেরিয়েবল এবং ইনপুট, এবং আমরা আমরা স্টেট ভেরিয়েবল ইনপুটে কি কি দিয়ে প্রকাশ করতে চাই, বিএল এবং আইসি কে এই দুইটা দিয়ে প্রকাশ করতে চাই, তাই না? বিসি এবং আইএল। হ্যাঁ, এখন দেখো এই ইকুয়েশনের মধ্যে বিএল কে যখন প্রকাশ করতে যাচ্ছি এর মধ্যে একটা আইসি থেকে যাচ্ছে, আর এইটার মধ্যে আইসি কে যখন প্রকাশ করতে যাচ্ছি তখন এখানে কি থেকে যাচ্ছে, বিএল থেকে যাচ্ছে। বিএল থেকে যাচ্ছে। আমরা কি করব, সাইমুলটেনিয়াস ইকুয়েশন লিখব। বিএল এর সাথে একটা সহগ থাকবে, আইসি এর সাথে একটা সহগ থাকবে, আর এই পাশে যে বিসি এটা এখন কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ এই ইকুয়েশন আর 3.36 এই ইকুয়েশনের মধ্যে এখন আমার ভেরিয়েবল রাখবো হচ্ছে বিএল এবং আইসি, আর কনস্ট্যান্ট হয়ে যাবে, এইখানে কনস্ট্যান্ট হয়ে যাবে হচ্ছে তোমার বিসি, আর এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে বিএল, সরি বিএল না, আইএল, আইএল এবং আইটি। আমি আবার বলি, আমরা এই ইকুয়েশনে এবং এই ইকুয়েশনে এই দুইটা সাইমুলটেনিয়াস ইকুয়েশন লিখবো, যেখানে আমার ভেরিয়েবল এখন একটা ভেরিয়েবল বিএল আরেকটা ভেরিয়েবল আইসি। তাহলে বাকি অন্যান্য যেমন এইখানে আছে হচ্ছে ভিসি, এটা হবে কনস্ট্যান্ট, আর এখানে আইটি আর আইএল হয়ে যাবে কি কনস্ট্যান্ট। বুঝতে পারছো? এখন কেন করতেছি, কারণ দুইটা ভেরিয়েবল আমি চাই হচ্ছে বিএল এবং আইসি কে অন্যদের সাপেক্ষে লিখতে। তো ভেরিয়েবল হচ্ছে দুইটা, তার মানে দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা সাইমultaneous ইকুয়েশন লাগবে, এখানে আছে হচ্ছে দুইটা। তাহলে দেখো প্রথমে আমি লিখতেছি হচ্ছে এক নম্বর ইকুয়েশন হচ্ছে আমার এই যে ডান পাশে শুধু বিসি রেখেছি আর অন্য পাশে আইসি আর বিএল এর লিনিয়ার কম্বিনেশন নিয়ে গেছি, বিএল এবং আইসি এর লিনিয়ার কম্বিনেশন নিয়ে গেছি। এই ইকুয়েশনটাই 3.35 হচ্ছে এই ইকুয়েশনটা। বোঝা যাচ্ছে কি বলছি? আবার এই ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা যেখানে ভেরিয়েবল রাখছি ভিএল এবং আইসি, আর বাকিদেরকে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি। যখন আমি এদেরকে সাইমultaneously সলভ করতে যাব, সলভ করে আমার ধরো আমি ভিএলটা বের করতে চাই, তাহলে কি হবে, নিচে থাকবে ডেল্টা, নিচে কি থাকবে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের ভ্যালু কি হবে বলো তো? স্যার ওই ভ্যালু 1 minus 4r2 into -1, তাই না? জি স্যার। এরপর হচ্ছে মাইনাস মাইনাস r2 by r1,
জি স্যার। এটাই লিখছে এখানে, মাইনাসটাকে কমন নিয়ে বাইরে লিখছে, তাই পরেরটাকে আগে দিছে প্লাস দিয়েছে আর এখানে মাইনাস লিখছে। কি বোঝা যাচ্ছে? নিচে হচ্ছে এই ডিটারমিনেন্টটা, আর আমি বের করতেছি কি বিএল, তাই না? তো বিএল যখন বের করব নিচে তো এই ডিটারমিনেন্টটা থাকবে, উপরে কি থাকবে? যেহেতু বিএল বের করতেছি তাহলে প্রথম কলামটা চেঞ্জ হয়ে যাবে কি দিয়ে? কনস্ট্যান্ট দিয়ে, কনস্ট্যান্ট। বিসি, আর নিচে হচ্ছে এইটা। তাহলে কি থাকবে? ভিসি ইন্টু -1, মানে মাইনাস ভিসি মাইনাস R2 ইন্টু IL ইন্টু এত। তো R2 IL, R2 IT, তোমরা যদি জাস্ট করো এইটাই পাবা, এছাড়া আর কিছু পাওয়ার কিছু নাই। হাতে কলমে করতে পারলে বোঝা যেত। কারো কোনো প্রবলেম হচ্ছে? কিভাবে করতেছে বুঝতেছো না? জি স্যার, ম্যাট্রিক্সের মতো। ম্যাট্রিক্স থেকে এই পদ্ধতিটার নাম হচ্ছে তোমার ক্রেমারের পদ্ধতি। হ্যাঁ, আমরা যেটা করতেছি সেটা হচ্ছে ক্রেমার্স রুল। তো ক্রেমার্স রুল ইউজ করে বিএলটা লেখা যায় এইভাবে, আইসিটা লেখা যায় এইভাবে, যেখানে ডেল্টা হচ্ছে এইভাবে। তার মানে হচ্ছে, দেখো আমি কিন্তু বের করে ফেললাম বিএল এবং আইসি ইন টার্মস অফ আইএল ভিসি ইনপুট। এখানেও আছে হচ্ছে আইএল ভিসি ইনপুট। কি বুঝতে পারছো? জি স্যার। আর এই যে বিএল আর আইসি, এই দুইটাই ছিল আমার আসলে স্টেট ইকুয়েশনের ডান পাশ। এল আর সি। আর আইসি যেটা বের করছি তার নিচে ভাগ দিয়ে দিতে হবে কি দিয়ে? সি। সি দিয়ে। তার মানে আমি যে ইকুয়েশন গুলো এখানে পাইছি সেটাকেই এখন ঠিকঠাক মতো দিয়ে দিতে পারি। এই যে নিচে এল দিয়ে দিয়েছে, নিচে এল দিয়ে দিয়েছে, এখানে নিচে সি দিয়ে দিয়েছে, নিচে সি দিয়ে দিয়েছে, ডেল্টা রেখে দিছে সব জায়গাতেই। বুঝতে পারছো? জি স্যার। জিনিসটা একটু প্যাচের, একবার নিজেরা হাতে কলমে করবা। আমি আরেকবার বুঝাই দিই, আমরা শুরু থেকে আসি। যেহেতু এখানে দুইটা এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে, তার মানে এই দুইটা ইকুয়েশন আসবে সহজাত। আমার স্টেট ভেরিয়েবল হচ্ছে ভিসি একটা, আরেকটা হচ্ছে আইএল। তো আমরা দেখবো যে আমার বের করা লাগবে ভিএল কে ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল ইনপুট এবং আইসি কে ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল ইনপুটে বের করতে হবে। তো আমরা যদি বের করতে চাই তাহলে ফার্স্টে এই জায়গায় একটা কেভিএল করতে পারো, আবার কেভিএল করার পর দেখবা এখানে চলে আসতেছে হচ্ছে আইআর। আইআরটাকে আবার লিখতে পারো ভিসি 4ভিএল দিয়ে লিখতে পারো, মানে আইসি 4ভিএল থাকবে। তো আইসি আর ভিএল হচ্ছে এমন দুইটা জিনিস যে দুইটা আমি চাই না। আবার এইখানে এই জায়গার একটা কেসিএল করো, এখানেও দেখতে পাবা যে আইসি কে লেখা যাচ্ছে আইটি, IR1, এবং IR1 লেখা মানে হচ্ছে ভিএল দিয়ে লেখা, এবং আইএল। তো সেখানেও দেখতে পারবা যে তুমি ফাইনালি আসবে হচ্ছে বিএল এবং আইসি, এদেরকে ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল লেখা যাবে, দুইটা আলাদা ইকুয়েশন লিখে ফেললে ওই দুইটা ইকুয়েশন সলভ করলে আমার বিএল এবং আইসি বের হয়ে যাবে। তখন আমরা সেটার নিচেই এল একবার আরেকবার সি দিয়ে ভাগ করে দিব, তখন আমার এই ইকুয়েশনটা আসবে। এই প্রবলেমটা ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা করে ফেলবা, নিজেরা খাতায় করবা। আরেকটা জিনিস করতে পারো, এই R1 এর একটা সিম্পল ভ্যালু দাও, মনে করো 2। সি এর একটা ভ্যালু দাও, মনে করো 1। এল এর একটা ভ্যালু দাও, মনে করো 3।
R2 এর একটা ভ্যালু দাও, দিয়ে এই প্রবলেমটা নিজেরা করো, নিজেরা করে এরপর দেখো ওয়েদার তোমার অ্যান্সার কি এইটার সাথে ম্যাচ করে কিনা। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। যদি করে তাহলে কিন্তু ফাইন, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন দেখো এক্সাম্পল 3.3, এটা সহজ, আমাদের কঠিন কাজ শেষ, এই চ্যাপ্টারের কঠিন কাজ শেষ। রিপ্রেজেন্টিং আ ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেম। তো আমরা যেহেতু চ্যাপ্টার 2 তে বিভিন্ন রকম সিস্টেমকে ট্রান্সফার ফাংশন দিয়ে প্রকাশ করা শিখেছি, এখানে তো সোফার শুধুমাত্র ইলেকট্রিক্যাল সার্কিটকে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন দেখলাম। তো যদি এইটা হয় তাহলে কি করা যেতে পারে? তো এইটার জন্যও সহজ, এটার জন্য দেখো এখানে M1 আছে, M2 আছে, একটা x1 একটা x2। তো তোমরা এটার জন্য দুইটা ইকুয়েশন লিখে ফেলতে পারবা না? একটা হচ্ছে এস দিয়ে লিখবা না, কিন্তু এটা যেহেতু টাইম ডোমেনে লিখবো তার মানে আমরা এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখবো, এস স্কোয়ার দিব না, রাদার লিখবো ডাবল ডেরিভেটিভ, এস এর জায়গায় লিখবো সিঙ্গেল ডেরিভেটিভ। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, এখানে আর এস ডোমেনে লিখবো না, টাইম ডোমেনে লিখবো। তাহলে প্রথম ইকুয়েশনটা যখন লিখবো এটার সাথে কি আছে, m1 আছে, d আছে, k আছে, তার মানে m1 ডাবল ডেরিভেটিভ অফ x1 যোগ d ডাবল ডেরিভেটিভ অফ x1, সরি সিঙ্গেল ডেরিভেটিভ অফ x1 যোগ k x1, তাই না? বিয়োগ, বিয়োগ কি হবে বলো তো? বিয়োগ এই দুইটার মধ্যে পার্থক্য কমন আছে কি? কে কে, তার মানে কে বিয়োগ কে x2 হবে ইয়েস স্যার। এবং ইকুয়ালস টু 0 বসবে, কারণ এফটি তো এখানে m1 এর উপরে প্রয়োগ হয় না, এফটি কোথায় প্রয়োগ হয়েছে? m2 তে প্রয়োগ হয়েছে। তার মানে প্রথম ইকুয়েশনে কি কনস্ট্যান্ট থাকবে 0? কি বোঝা গেছে? এখন সেকেন্ড ইকুয়েশনটা বলো তো, কেউ বলতে পারবা? M2 হ্যাঁ, m2 এর জন্য প্রথমে আগে দিয়ে নাও m1 এর সাথে কমন আছে কি? কে তাহলে এটার আগে মাইনাস হবে না প্লাস হবে? স্যার মাইনাস হবে। মাইনাস, তাহলে বলো মাইনাস কে মাইনাস কে x2 নাকি x1? x1 x1, ভেরি গুড। যোগ যোগ স্যার এখন m2 এর সাথে রিলেটেড যেগুলো আছে, m2 এর সাথে কি কি রিলেটেড আছে? কে আছে স্যার, আর x2 কে আছে আর m2 নিচে আছে, জি স্যার। তার মানে এখানে হবে যোগ m2 ডাবল ডেরিভেটিভ অফ x2 যোগ কে x2। আর কিছু আছে? আর কিছু আছে? না স্যার। এফটি আছে না, এফটি? জি স্যার, কে M2 আর FT। কে m2 আর এফটি, তাহলে এই যে লিখলাম m2 কে, এই দুইটার আগে প্লাস আছে, ইকুয়ালস টু দিলাম হচ্ছে এফটি। কি বোঝা যাচ্ছে? জি স্যার। দেখো তো এই দুইটা ইকুয়েশন বুঝো নাকি? এই দুইটা ইকুয়েশন কি এখান থেকে লেখা যায় নাকি?
শুনো, আজকে ক্লাস যারা করছো তারা যদি অ্যাটলিস্ট এই জিনিসটাও শিখো তাহলে অনেক বড় কাজ হবে। যারা ক্লাস করে নাই তারা এটা না শিখলে তো আর কিছু করার নাই। দেখো আমি আবার বলি, আমি যদি প্রথম ইকুয়েশনটা লিখতে চাই, প্রথম ইকুয়েশনের মধ্যে আছে হচ্ছে ফার্স্টে আমি দেখি m1 এর সাথে কি কি আছে। m1 নিজে আছে, p আছে, k আছে। আমি যদি এটা এস ডোমেনে লিখতাম, ট্রান্সফার ফাংশন বের করার জন্য লিখতাম, তাহলে আমি লিখতাম m1 s স্কয়ার যোগ ds যোগ k, ব্র্যাকেট ক্লোজ করে লিখতাম হচ্ছে x1 s, তাই না? জি স্যার। এরপর বিয়োগ লিখতাম k x2 s জি স্যার। ইকুয়াল টু, যদি এটার উপর বল প্রয়োগ করা থাকে সেটা, এটার উপর কোনো বল নাই তার মানে 0। এখন এই জিনিসটাই আমি যদি টাইম ডোমেনে লিখি তাহলে কি এরকম হবে না? m1 ডাবল ডেরিভেটিভ অফ x1 প্লাস d সিঙ্গেল ডেরিভেটিভ অফ x1 প্লাস k x1 মাইনাস k x2 ইকুয়ালস টু 0, এটা হবে না টাইম ডোমেনে? জি কি স্যার। বোঝা যাচ্ছে? আমি যেটা বললাম এস ডোমেনের ইকুয়েশন বললাম সেটাই তো টাইম ডোমেনে এটা লিখতেছি। ইয়েস স্যার। শুনো, যদি তোমার প্রবলেম হয়, যদি না বুঝো তাহলে বলো স্যার বুঝি নাই, জিজ্ঞাসা করো স্যার এই জায়গাটা বুঝি নাই। তুমি এত কষ্ট করে ক্লাস করতেছো তারপরও যদি না বুঝা থাকো তাহলে তো তোমার প্রবলেম। আমি তো বলতেছি বারবার একই জিনিস, আমি কিন্তু অনেকবার বলতেছি। প্রবলেম নাই, আমি আবার বলবো, কিন্তু জিজ্ঞাসা করতে হবে। কি নাজমুস সাকিব, বুঝতে পারছি স্যার। বুঝতে পারলে বলো যে স্যার বুঝছি। মোসাদ্দেক, কোন জায়গায় সমস্যা? হ্যাঁ, তো এত খুঁচায় খুঁচায় আমাকে সমস্যা জানতে হবে কেন? তোমার সমস্যা তুমি নিজে জিজ্ঞাসা করবা। বলো কি সমস্যা। গুড কোয়েশ্চেন। তো কে কে অ্যান্সার দিবে এটা? ফয়সাল বলো, কখন ডাবল ডেরিভেটিভ হবে? কি হলো? স্যার ওই M1 আচ্ছা আমি বলে দিচ্ছি, m1 ম্যাথ, m1 এর জন্য, ম্যাথের জন্য যেই ফোর্সটা ফিল হবে, যেমন এখানে এফটি তো ডান দিকে টানতেছে, এফটি যেহেতু ডান দিকে টানতেছে তার একটা রিয়াকশন বল থাকবে হচ্ছে বাম দিকে। সেটা কোন বরাবর বাম দিকে থাকবে এবং কি কি থাকবে? একটা m1 এর ভরের দরুন একটা বল থাকবে, একটা এখানে যে ডিসকাস ড্যাম্পারের সাথে লাগানো আছে সে আবার বাম দিকে একটা বল প্রয়োগ করবে, এরপর এখানে যে কে স্প্রিংটা আছে সেও একটা বাম দিকে বল প্রয়োগ করবে। এই যে বলগুলো আছে, এই যে তিনটা আলাদা আলাদা বল, এই বলগুলার ইকুয়েশন গুলা আমরা চ্যাপ্টার 2 তে একটা টেবিলের মধ্যে দেখে আসছি, যে এরকম ট্রান্সলেশনাল মেকানিক্যাল সিস্টেমে একটা ম্যাথ m1 ম্যাথের জন্য যেই বলটা বাম দিকে ফিল করবে সেটা হবে হচ্ছে m1 ডাবল ডেরিভেটিভ অফ সরণ x1। কি মোসাদ্দেক বুঝতে পারছো? আচ্ছা, এই ডিসকাস ড্যাম্পারের জন্য যে বলটা ফিল করবে সেটা হবে হচ্ছে ডি সিঙ্গেল ডেরিভেটিভ অফ x1। আর এইটার জন্য যে বলটা ফিল করবে সেটা হচ্ছে কে x1। এইগুলা সব ওই কোথায় দেওয়া আছে? কোথায় দেওয়া আছে বলো? চ্যাপ্টার 2 তে স্যার। চ্যাপ্টার 2 এর টেবিলে দেওয়া আছে। কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে আমি এই যে দেখো, এই যে চ্যাপ্টার 2 এর এই জিনিসটা ওই দিন ভালো করে বুঝো নাই, এরপর গতদিন পড়েছি সেটাও ভালো করে বুঝো নাই। আজকে এই যে ক্লিয়ারিং
ক্লিয়ার হওয়ার জিনিসটা যদি ওই দিন করে ফেলাতে, তাহলে কি আমার এতক্ষণ ধরে এই দুইটা ইকুয়েশন বোঝানো লাগে? বোঝা যাচ্ছে কি বলতেছি? জি স্যার। তো আমার রিকোয়েস্ট, প্লিজ কোয়েশ্চেন জিজ্ঞাসা করো যে স্যার এটা বুঝতেছি না, কারণ এই যে আগে কোয়েশ্চেন জিজ্ঞাসা করে নাই, এখন এসে জিজ্ঞাসা করা লাগতেছে, বুঝতেছে না। তো যখনকার পড়া তখনকার জিজ্ঞাসা করবে। এই যে এতক্ষণ ধরে স্টেট স্পেস বুঝাইলাম, অবশ্যই তোমাদের মধ্যে কোয়েশ্চেন আছে, কিন্তু জিজ্ঞাসা করো নাই। আচ্ছা গেল। তো তুমি এখন দুইটা সাইমুলটেনিয়াস ইকুয়েশন লিখলা, ওকে? জি স্যার। আচ্ছা, তো এই দুইটা সাইমুলটেনিয়াস ইকুয়েশনের মধ্যে আমার জানতে হবে যে হোয়াট আর দি স্টেট ভেরিয়েবল, তাই না? জানতে হবে না যে স্টেট ভেরিয়েবল কি? অবশ্যই স্যার। ওকে, তো স্টেট ভেরিয়েবল যদি জানতে হয়, আমরা কিভাবে জানবো আমি বলে দিই। এইখানে একটা জিনিস দেখো, আমি যদি x1 আর x2 কে যদি দুইটা স্টেট ভেরিয়েবল বলি, আমার কিন্তু লাইফ সহজ হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে না? কারণ আচ্ছা যাই হোক, x1 আর x2 কে দুইটা স্টেট ভেরিয়েবল বলবো, কারণ এখানে দেখো কি সুন্দর কি আছে, এটা ডেরিভেটিভ আছে স্যার। ডেরিভেটিভ আছে x1 এর, আর x2 এর যদিও সিঙ্গেল ডেরিভেটিভ নাই, ডাবল ডেরিভেটিভ আছে। ওকে, জি স্যার। তো x1 আর x2 দুইটারই ডাবল ডেরিভেটিভ আছে। x1 হচ্ছে সরল, আর x1 এর একবার ডেরিভেটিভ করলে কি হয়, সেটা বেগ হয়। জি স্যার। কি বোঝা যাচ্ছে? জি তাহলে স্যার। আমরা একটা কাজ করি, যেহেতু x1 এর ডাবল ডেরিভেটিভ আছে, তাই x1 কেও ধরি হচ্ছে একটা স্টেট ভেরিয়েবল, সাথে এইটার ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ v1 কেও ধরি একটা স্টেট ভেরিয়েবল। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। জি স্যার। সিমিলারলি x2 কেও একটা স্টেট ভেরিয়েবল ধরি, এবং তার ফার্স্ট ডেরিভেটিভ v2 কেও একটা স্টেট ভেরিয়েবল ধরি। ওকে, আচ্ছা স্যার। তাহলে আমার মোট কয়টা স্টেট ভেরিয়েবল হচ্ছে? চারটা। চারটা। x1, v1, x2, v2। এখন দেখো, স্যার এক্স টুর একবার ডেরিভেটিভ ধরছে না দুইবার স্যার? আমি আবার বলতেছি, x1 কে তুমি একটা ভেরিয়েবল ধরতেছো, সেটার ফার্স্ট ডেরিভেটিভ v1 কে একটা ডেরিভেটিভ ধরতেছো। x2 কে একটা ভেরিয়েবল ধরতেছো, তার ফার্স্ট ডেরিভেটিভ v2 কে একটা ভেরিয়েবল ধরতেছো। ওকে, জি স্যার। আচ্ছা, যখনই আমি এটা করব, তখন দেখো আমি জানি dx1 বাই dt ইকুয়ালস টু কি, v1 না? ইয়েস স্যার। জি স্যার। তো এইটা কি আমার অলরেডি হয়ে গেল না স্টেট ইকুয়েশন? এটা স্টেট ইকুয়েশন হয়ে গেছে। জি স্যার। এই স্যার দুই পাশে স্টেট ভেরিয়েবল আছে। দুই পাশে না, বাম পাশে স্টেট ভেরিয়েবলের ডেরিভেটিভ, ডান পাশে স্টেট ভেরিয়েবল আছে। জি স্যার, হয়েছে স্যার। হয়েছে? কোনো সন্দেহ আছে? না স্যার। সিমিলারলি এইটাও তো করতে পারি যে dx2 ইকুয়ালস টু v2, এটাও তো একটা স্টেট ভেরিয়েবল, জি স্যার। স্টেট ইকুয়েশন, এটাও একটা স্টেট ইকুয়েশন, কি তাই না? তাহলে চারটা স্টেট ভেরিয়েবলের মধ্যে দুইজনের স্টেট ইকুয়েশন লেখা শেষ ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট, এবং এই দুইটা আমার আসলে বাই ডেফিনিশন চলে আসবে, কোনো সমস্যা নেই, কারণ স্মরণের সাথে দ্রুতির রিলেশনই হচ্ছে এটা। কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে বাকি দুইটা লাগবে, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ অফ v1 লাগবে এবং
ফার্স্ট ডেরিভেটিভ অফ V2 v2 লাগবে। হোয়াট ইজ ফার্স্ট ডেরিভেটিভ অফ v1? ফার্স্ট ডেরিভেটিভ অফ v1 কি আসলে ডাবল ডেরিভেটিভ অফ x1 না? জি স্যার অ্যাক্সেলারেশন। আবার বলি, ফার্স্ট ডেরিভেটিভ অফ v1 কি ডাবল ডেরিভেটিভ অফ x1 না? জি স্যার যদি তাই হয় তাহলে এই ইকুয়েশনে x1 টাকে এই ফার্স্ট পার্টটাকে বামে রেখে বাকিগুলোকে যদি ডান পার্টে নিয়ে যাও তাহলে দেখো কি থাকতেছে। এইটা কি, এটাকে ডান নিলে এটা কি একটা স্টেট ভেরিয়েবল না? ইয়েস স্যার। এটাকে ডানে নিলে এটা কি একটা স্টেট ভেরিয়েবল না? জি স্যার। এটাকে ডানে নিলে এটা কি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল হবে? কারণ dx1/dt কি? এটাও তো স্যার v1। v1। তো এটাও কি ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল হবে না? অবশ্যই স্যার। তার মানে এই ইকুয়েশনে শুধু প্রথম পার্টটা বাদে বাকি সবগুলোকে ডানে নিয়ে গেলেই কি লেখা যাবে? dv1/dt ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল লেখা যাবে। কি লেখা যাবে না? জি স্যার m1 দিয়ে ভাগ করে দেন। m1 দিয়ে ভাগ করে দিলে। কি সবাই বুঝতে পারছো? জি স্যার সিমিলারলি এইখানে এই মাঝখানের এই পার্টটা এটা কি আছে? d ডাবল ডেরিভেটিভ অফ x2, এটা কি বলা যায় না সিঙ্গেল ডেরিভেটিভ অফ v2? ইয়েস স্যার। তখন বাম পাশে কি নিয়ে যাব? ডান পাশে সবগুলো নিয়ে গেলে এইটা কি? এটা হচ্ছে ইনপুট, জি স্যার। এটা একটা স্টেট ভেরিয়েবল, এটা আরেকটা স্টেট স্টেট ভেরিয়েবল। তাহলে এইভাবে সুন্দর মতো লিখে ফেলা যায়। জি স্যার। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এত ফাঁকা করে লিখছে কেন? ফাঁকা করে লিখতে যাতে x1 এর নিচে x1 গুলা থাকে, v1 এর নিচে v1 গুলা থাকে, x2 এর নিচে x2 গুলা থাকে, v2 এর নিচে v2 গুলো থাকে এবং ইনপুটের নিচে ইনপুট গুলো থাকে। বুঝতে ম্যাট্রিক্স পারছো? লিখতে সুবিধা হবে। হ্যাঁ, তাতে তুমি এইভাবে যে ম্যাট্রিক্স গুলা লিখতে পারবা। x1 dot which is single derivative of x1, v1 dot which is single derivative of v1 but double derivative of x1, x1 x2 dot single derivative of x2 and v2 dot হচ্ছে double derivative of x2 বা single derivative of v2। এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা লিখতে পারবা না? সহজ না? জি স্যার। ভেক্টর ম্যাট্রিক্স ফর্মে লেখা হলো। এখানে আর কিছু বলে নাই, এখানে বলে নাই যে আউটপুট ইকুয়েশন লিখো, শুধুমাত্র বলছে ফাইন্ড দা স্টেট ইকুয়েশন। এখানে যদি কোথাও বলা থাকে যে এটা হচ্ছে আউটপুট তাহলে আউটপুট ইকুয়েশনও তোমরা লিখতে পারবা ইন টার্মস অফ স্টেট ভেরিয়েবল এবং ইনপুট। কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার তাহলে স্কিল অ্যাসেসমেন্ট এক্সারসাইজটাও করে ফেলবা, সহজ করলে বরং তোমাদের লাভ আছে। এখানে অ্যান্সার দিয়ে দেওয়া আছে, সুবিধা হবে। 3.1 ও করে ফেলবা, 3.2 ও করে ফেলবা। দেখো এখানে কত ইয়াতে বোঝা যাচ্ছে জিনিসটা, মানে ইজি। বেশিরভাগই জিরো, খালি একটা হচ্ছে 1, তাই না? কিভাবে পাবো? এখানে মোট কয়টা স্টেট ভেরিয়েবল হবে বলো তো? স্যার 6টা স্যার। 6টা। x1 v1, x2 v2, x3 v3, x মানে x2 ডট যেটা, না সরি, x1 ডট। x1 ডট আসলে কি হবে? সেকেন্ড x1 ডট হবে v1। তার মানে এখানে x1 ডট কি পাচ্ছ? v1। v1। আবার x2 ডট পাবা হচ্ছে v2, তাই না? এই যে এখানে দেখতেছো x2 ডট হচ্ছে v2।
আবার x3 ডট পাবা হচ্ছে V3 যে দেখছো জি স্যার জাস্ট একবার যদি লিখো জিনিসটা অঙ্কটা কিন্তু খুবই সহজ আমি যেটা বললাম এখন এইটা একবার করে ফেললেই এইটাও করতে পারবা এটাও করতে পারবা ঠিক আছে জি স্যার আজকে এই পর্যন্তই থাকুক যদিও এটা আরেকটু করে দেওয়া যায় শেষ করে দেওয়া যেত কিন্তু আরো আধা ঘন্টা লাগবে এটা করার জন্য আমার মনে হয় একদিনের জন্য অনেক হয়েছে কি ঠিক আছে বোঝা যাচ্ছে জি স্যার জি স্যার আজকে অনেক হয়ে গেছে স্যার রেকর্ড করছো আজকে ক্লাস জি স্যার রেকর্ড করা হয়েছে তাহলে রেকর্ড গুলো এসে দিতে পারবা তো হ্যাঁ জি স্যার আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো ইউটিউবে আপলোড দাও তাহলে আমাকে লিংক দিও তো আচ্ছা স্যার দিচ্ছি আচ্ছা আর বাকিরা কেন ক্লাস করতেছে না একটু জানো নাকি কিছু